আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপরেই শুরু হবে মহারণ অর্থাৎ আইএসএলে 2026-এর ডার্বি। একমাত্র ডার্বি যে দিনটার জন্য মোহনবাগান ইস্টবেঙ্গলের সমর্থকরা বহুদিন ধরে অপেক্ষা করে গেছিল, যে তাদের প্রিয় দল ডার্বিতে এবছরে যে ফাইটটা দেবে, সেই ফাইটটা ডার্বির ইতিহাসে একটা নজির হয়ে থাকবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এবছরের যে ডার্বি হচ্ছে সেই ডার্বিতে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই দুটো দলের কোন দল যে ওদিন জিতবে বা পরাজিত করবে বিপক্ষকে, সেটা কিন্তু বলাটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। যদিও বা ডার্বি আগের থেকে ভবিষ্যৎবাণী করা যায় না, তবুও বিগত আইএসএলগুলোতে আমরা দেখেছি মোহনবাগান কিন্তু হেলা ইস্টবেঙ্গলকে হারিয়েছে এবং কোনোভাবেই তাদেরকে কোনো রকম বেগ পেতে হয়নি, অন্তত ইস্টবেঙ্গলের তরফ থেকে। এবং এতগুলো ডার্বি হয়ে গেল আইএসএলে, কোনো ডার্বিতেই কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারাতে পারেনি এবং হারবার মতো আগাম কোনো ভবিষ্যৎবাণীও কিন্তু কোনো বড় ফুটবল বিশ্বকরাও কিন্তু করতে পারেনি। বাট এবছরে যে ডার্বিটা হচ্ছে সেই ডার্বিতে মোহনবাগান আর ইস্টবেঙ্গলের যে খেলাটা কাল অনুষ্ঠিত হবে, আর কয়েক ঘন্টা অপেক্ষা, সেই খেলাটাতে কোন দল যে চ্যাম্পিয়ন হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত ঠিকমতো বলাটা সম্ভব হচ্ছে না। তার কারণ মোহনবাগান জিতেই যাবে এ কথা তো যেমন বলাই যাচ্ছে না, এবং ইস্টবেঙ্গল এবছরে যে দল গঠন করেছে এবং যে পারফরমেন্স তারা দেখাচ্ছে, এবং এই মুহূর্তে ইস্টবেঙ্গল কিন্তু লিগ শিল্ডে একদম শীর্ষে রয়েছে। এবং এরকম সুবিধাজনক অবস্থায় ইস্টবেঙ্গল কবে খেলেছিল মোহনবাগানের বিরুদ্ধে সেটা কিন্তু আমাদের স্মরণে আসছে না, বিশেষত আইএসএলে তো নয়, এবং এছাড়া অন্য কোনো টুর্নামেন্টে কবে যে মোহনবাগানকে এইভাবে টক্কর দেওয়ার মতো কন্ডিশন, আগাম কন্ডিশন, পিজিট মানে এক্সিট পোল যেভাবে হয় সেইভাবে কিন্তু বলা সম্ভব হচ্ছে না। দুটো দলই কিন্তু তুল্যমূল্যভাবে এগিয়ে আছে। আমরা যদি বিভিন্ন পজিশন নিয়ে মোহনবাগান ইস্টবেঙ্গল তুলনা করি, যে কোন পজিশনে মোহনবাগান ইস্টবেঙ্গল এই দুটো দলের মধ্যে কে কোন পজিশনে এগিয়ে আছে, তাহলে যদি আমরা প্রথমে গোল রক্ষক দিয়ে শুরু করি, অর্থাৎ যারা আছে মেন প্রহরী, দলের যে মেন প্রহরী, সেই প্রহরী হচ্ছে গিয়ে দুই দলের গোলরক্ষক। গোলরক্ষকের কথা যদি বলা হয় তাহলে মোহনবাগানের গোলের তলায় অর্থাৎ গোল বক্সে 3 কাঠি তলায় থাকবে বিশাল কায়েত এবং ইস্টবেঙ্গলের পৌষুখন গিল। এই মুহূর্তে পৌষুখন গিল যথেষ্ট ভালো ফর্মেই রয়েছে এবং ইস্টবেঙ্গলকে বহু ম্যাচে ভালো খেলে, বিগত ম্যাচটাতে আমরা দেখেছিলাম যে পৌষুখন গিল কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল, অর্থাৎ ইস্টবেঙ্গলকে কিন্তু পতনের মুখ থেকে ইস্টবেঙ্গলকে বাঁচিয়েছিল। তো পৌষুখন গিল কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গলের কিন্তু একটা ভরসার জায়গা। পাশাপাশি যদি আমি মোহনবাগানের কথা বলি, তাহলে মোহনবাগানে আছে বিশাল কায়েত, এমনি বলা হয় বিশাল হাত দিয়ে মোহনবাগানের গোল বক্স যেভাবে রক্ষা করছে, তাতে কিন্তু মোহনবাগানের আত্মবিশ্বাস, অর্থাৎ রক্ষণ বলো, মাঝমাঠ বলো এবং ফরওয়ার্ড বলো, সবাই কিন্তু একটা শক্ত ভিতের উপর দাঁড়িয়ে কিন্তু খেলতে পারছে। তারা কিন্তু এটা নিশ্চিত যে কোনো রকমের আলতু ফালতু গোল বিশাল কায়েত খাবে না, বরঞ্চ বিপক্ষের যে গোলগুলো একেবারে 100% হয়ে যাওয়ার মতো, সেই গোলগুলোকেও কিন্তু বিশাল কায়েত দক্ষতার সঙ্গে যেভাবে আমরা অতীতে দেখেছি মোহনবাগানের বিভিন্ন পতনের মুখ থেকে বাঁচিয়েছে। এবং সেদিক দিয়ে দেখতে গেলে যদি আমি 10 বলি, তাহলে পৌষুখন গিলকে যদি আমি 10-এর মধ্যে 8 দিই, তাহলে বিশাল কায়েত কিন্তু 10-এর মধ্যে 9.5 দেবো। 9.5 দেবো, 0.5 কাটছে এই কারণে গত ম্যাচে বা একটা দুটো ম্যাচে কিন্তু বিশাল কায়েত একটু ভুল করে ফেলেছে, যে কারণে মোহনবাগান কিন্তু ম্যাচে কিন্তু জিততে পারেনি বা সমতায় ফিরে এসছে। তো সেই দিক বিবেচনা করি, বিগত যে পারফরমেন্স আমরা বিশাল কায়েতকে লক্ষ্য করেছি বা দেখেছি, সেই পারফরমেন্সের নিরিখে 10-এ 10 পাওয়ারই মতো। কিন্তু ইদানিং বিশাল কায়েত একটু যেন কীরকম টেন্সড হয়ে আছে, কারণ মোহনবাগানের রক্ষণ সেইভাবে কিন্তু তাকে নির্ভরতা দিতে পারছে না, সেই কারণে কিন্তু তাকে 10-এ 10 দেওয়া যাচ্ছে না, 9.5 দিতে হলো। পৌষুখন গিল এবছরে যে ফুটবলটা খেলছে তাতে 8ই ঠিক আছে, এবং এই 8 যথেষ্ট ভালো ফুটবল খেলছে, কিন্তু বিশাল কায়েতের মতো তো নয়, সেই কারণেই কিন্তু বিশাল কায়েতকে এই মুহূর্তে পৌষুখন গিলের থেকে এগিয়ে রাখা হয়েছে। এবার যদি রক্ষণের কথা
মোহনবাগানের রক্ষণ খাতা কলমে এবছরের সেরা রক্ষণ এবং সেই পুনরক্ষণকেই প্রায় ধরে রেখেছে। দু একটা চেঞ্জ মোহনবাগানের রক্ষণকে কিন্তু আরও শক্তিশালী করেছে, যেখানে টম আলডেড এবং আলবার্টো রড্রিগেজ এই মুহূর্তে দেশের অন্যতম বিদেশি রক্ষণ নিয়ে গড়া মজবুত ডিফেন্স, যেখানে মেহতাব সিং এবং অভিষেক টেক্সাম এবং বর্ষিয়ান অভিজ্ঞ সুআশিস বোস সবাই মিলে মোহনের রক্ষণকে কিন্তু যথেষ্ট নির্ভরতা দিয়েছে। বাট যথেষ্ট নির্ভরতা দিয়েছে কথা বলার সঙ্গে সঙ্গে যদি আমরা ইস্টবেঙ্গল রক্ষণ নিয়ে আলোচনা করি, তাহলে ইস্টবেঙ্গল রক্ষণে কিন্তু সিবিএ এবং আনোয়ার আলী এই জুটি কিন্তু ইস্টবেঙ্গলের রক্ষণকে যথেষ্ট শক্তিশালী করেছে এবং নিচ্ছিদ্র করে দিয়েছে। এই রক্ষণ টপকে গোল করা বিপক্ষের পক্ষে বলতে গেলে নিয়ার টু ইম্পসিবল। তো সেদিক দিয়ে দেখলে ইস্টবেঙ্গল রক্ষণকে আমরা কত নম্বর দেবো 10-এর মধ্যে, আর মোহনবাগান রক্ষণকে আমরা কত নম্বর দিতে পারি সেটা আলোচনা করতে গিয়ে আরেকটু আলোচনা বাকি আছে, যেখানে মোহনবাগানের ডিফেন্স খাতা কলমে যতটাই এগিয়ে থাক, যতই না এগিয়ে থাক, কিন্তু মোহনবাগান কার্যক্ষেত্রে এমন ডিফেন্সে ভুল করে ফেলছে, যে কারণে শেষ মুহূর্তে গোল খেয়ে ম্যাচের রঙই পাল্টে যাচ্ছে। যেখানে মোহনবাগান জিতে যাচ্ছে ম্যাচটা ড্র করে ফেলছে, বা কোনো রকমের ম্যাচটা ড্র করতে যাচ্ছে, সেই ম্যাচটা হেরে যাচ্ছে ডিফেন্সের সামান্য ভুলে, ডিফেন্সের ক্ষণিকের ভুলে কিন্তু মোহনবাগান বড় পতনের মধ্যে পড়েছিল। এবং এই রেজাল্টই বলছে এই মুহূর্তে ইস্টবেঙ্গল থেকে মোহনবাগান রক্ষণ কিন্তু যথেষ্ট পিছিয়ে, বা যথেষ্ট না বলেও ইস্টবেঙ্গল থেকে কিন্তু পিছিয়ে আছে। সেক্ষেত্রে 10-এ যদি আমরা বলি, তাহলে ইস্টবেঙ্গল রক্ষণকে 10-এর মধ্যে আমরা অবশ্যই এক্ষেত্রে 8 দেব, আর মোহনবাগান রক্ষণকে এই মুহূর্তে 7-এর বেশি দেওয়া যাচ্ছে না। এটাকে রক্ষণের দিক দিয়ে দেখতে গেলে ইস্টবেঙ্গল রক্ষণ মজবুত তুলনায় মোহনবাগানের থেকে, অফিসিয়ালি নয় কিন্তু এই মুহূর্তে যে আমরা ফিডব্যাকটা পাচ্ছি সেই ফিডব্যাকের পরিপ্রেক্ষিতে কিন্তু ইস্টবেঙ্গলের রক্ষণ মোহনবাগান থেকে যথেষ্ট নির্ভরযোগ্যতা দিচ্ছে। সেই কারণে আমরা 8 দিচ্ছি 10-এর মধ্যে এবং মোহনবাগানকে 7 দিচ্ছি। বাট অফিসিয়ালি ধরলে মোহনবাগান 10-এ 10 পায়, বাট আমরা এই মুহূর্তে খেলা নিয়ে বিবেচনা করছি সেহেতু আমরা 10-এর মধ্যে খেলার উপর ডিপেন্ড করে এই নাম্বারটা দেওয়া হয়েছে। সরি। এবার যদি আমরা মাঝমাঠে মাঝমাঠের কথা যদি আমরা আসি, তাহলে এই মুহূর্তে মোহনবাগানের যে মাঝমাঠ, ভারতীয় ব্রিগেড নিয়ে মোহনবাগানের মাঝমাঠ, ভারতের সেরা মাঝমাঠ নিয়ে কিন্তু মোহনবাগান মাঝমাঠ তৈরি, যেখানে আমরা দেখব আপুইয়া আছে, অনিরুদ্ধ থাপা আছে, সাহাল আব্দুল সামাদ আছে, এছাড়া দীপক টাংরি আছে এবং আছে অভিষেক সূর্যবংশী। অর্থাৎ পুরো ভারতীয় ব্রিগেড নিয়ে মোহনবাগানের মাঝমাঠ তৈরি, এবং এই মাঝমাঠ তৈরি হওয়া সত্ত্বেও মোহনবাগান কিন্তু মাঝমাঠ দিয়ে সেইভাবে খেলা তৈরি করতে পারছে না। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখছি উইং নির্ভর ফুটবল খেলছে, যদি বা সার্জিও লোবরও চেষ্টা করছে ছোটো ছোটো পাশে বিপক্ষকে ব্যতিব্যস্ত করে তোলার। তো সেইভাবে যদি কোনো বিপক্ষ দল যদি শক্তিশালী হয়, তাহলে মোহনবাগান কিন্তু যথেষ্ট সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং ছোটো দলের বিরুদ্ধে মোহনবাগানের মাঝমাঠ কিন্তু গুছিয়ে ফুটবল খেলছে। সুতরাং একটা শক্তিশালী বিপক্ষ হলেই কিন্তু মোহনবাগানের মাঝমাঠ সেই ভুলগুলো করে ফেলছে, এবং এখানেই কিন্তু মোহনবাগানের প্রয়োজনীয়তা রয়েছে একজন বিদেশি সিডিএম, অর্থাৎ যে ডিফেন্সিভ ব্লকার হিসেবেও কাজ করতে হবে এবং অ্যাটাকিংয়েও কিন্তু সাহায্য করতে হবে। সেরকম একজন বিদেশির অভাবে মোহনবাগানের মাঝমাঠ এই মুহূর্তে কিন্তু আমরা 10-এর মধ্যে 100% দিতে পারছি না। আপুইয়া যথেষ্ট ভালো, থাপা যথেষ্ট ভালো, বাট একটা বিদেশির মধ্যে যে দক্ষতা, যে শক্তি বা যা আছে সেটা কিন্তু ভারতীয়দের মধ্যে থাকে না। সেই পরিপ্রেক্ষিতে টোটাল ভারতীয় যে মোহনবাগানের যে ভারতীয় নিয়োগ মাঝমাঠ, সেই মাঝমাঠকে আমরা 10-এর মধ্যে এই মুহূর্তে 7-এর বেশি দেওয়া যাবে না। আমি যদি ইস্টবেঙ্গলের কথা আছি, তাহলে ইস্টবেঙ্গলের স্বপ্নের মাঝমাঠ তৈরি হয়েছে, যেখানে আমরা ভারতীয়দের সঙ্গে বিদেশিদের মিশেল লক্ষ্য করেছি, যেখানে আছে কেসপো আছে, যেখানে রশিদ আছে, যেখানে মিগুয়েল আছে। এরকম একটা মাঝমাঠ যে নাকি পুরো মাঠের দখল যে কোনো ম্যাচেই কিন্তু নিয়ে নিচ্ছে, যার ফলে এবারে ইস্টবেঙ্গলের কিন্তু অন্য ধরনের খেলা কিন্তু ইস্টবেঙ্গলের থেকে আমরা দেখতে পাচ্ছি, এবং যথেষ্ট এফেক্টিভ হচ্ছে, যথেষ্ট কার্যকরী আছে, এবং বিপক্ষের পক্ষে কিন্তু ভয়ঙ্কর হয়ে দাঁড়াচ্ছে এই মাঝমাঠ। বিশেষত মিগুয়েল যেভাবে খেলা তৈরি করছে, যেভাবে থ্রু পাস দিচ্ছে, যেভাবে পুরো ডিফেন্সটা ব্লকিং করছে, মাঝমাঠে যেমন কর্তৃত্ব নিচ্ছে এবং পুরো ডমিনেট করে বেড়াচ্ছে,
এই মিগুয়েল রশিদের জুটি। সুতরাং মাঝমাঠে ইস্টবেঙ্গলকে অবশ্যই 10-এর মধ্যে 9 বা 9.5 দিতেই হবে। অর্থাৎ মাঝমাঠে কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট এগিয়ে। এবার যদি আমরা আসি যে ফরওয়ার্ড লাইন, এই মুহূর্তে মোহনবাগান আর ইস্টবেঙ্গলের মধ্যে ফরওয়ার্ড লাইন নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে ইস্টবেঙ্গলে যে উইঙ্গারে আমি কথা বলবো হচ্ছে বিপিন, অর্থাৎ মুম্বাই সিটি এফসি থেকে বিপিন, নন্দকুমার। এছাড়া ইস্টবেঙ্গলের ডেভিড ফরওয়ার্ডে, তাছাড়া ইজ্জেজারি। এই যে ইস্টবেঙ্গলের ফরওয়ার্ড লাইনটা কিন্তু যথেষ্ট শক্তিশালী, যে কারণে এবছরে কিন্তু ইস্টবেঙ্গল প্রচুর গোল করছে। বিশেষ করে ইজ্জেজারি আসার পর থেকে অনেক গোল তার পা থেকে হয়েছে, যদিও বেশিরভাগ গোল পেনাল্টি থেকে এসছে, তাহলেও পারফেক্টলি সে গোল করেছে। ইজ্জেজারি কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গলের বলতে গেলে একেবারে প্রাণ ভোমরা, যার পা থেকে ইস্টবেঙ্গলের গোল আসে। ম্যাচের পর ম্যাচ ইস্টবেঙ্গল জিতে যাচ্ছে বা ড্র করে যাচ্ছে। তো মাঝমাঠে কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়াররা খুব একটা খারাপ নেই। যদি আমরা মোহনবাগানের কথা বলি, তাহলে মোহনবাগানের মাঝমাঠ খাতা কলমে এই মুহূর্তে ভারতের সেরা মাঝমাঠ, যেখানে বিশ্বকাপার অর্থাৎ 3 জন প্লেয়ার রয়েছে। যেখানে ম্যাকলারেন সর্বোচ্চ গোলদাতা অস্ট্রেলিয়া লিগে, সেই ম্যাকলারেন আছে, জেসান কামিন্স আছে, দিমিত্রি পেট্রাস। এবং এই যে ফরওয়ার্ড লাইন, আর ডান দিক থেকে মনবীর সিং, বাঁ দিকে লিস্টন ক্লাসো এবং রবসন রবিনহো। এই মাঝমাঠ হয় এই ফরওয়ার্ড লাইন স্বপ্নের ফরওয়ার্ড লাইন। দেশের যে কোনো সময় যে কোনো দলের পক্ষে কিন্তু ভয়ানক বা বিপজ্জনক। যদিও বিগত কয়েকটা ম্যাচে মোহনবাগান কিন্তু সেইভাবে গোল পাচ্ছে না, যদিও লাস্ট ম্যাচে মোহনবাগানের সেরা স্ট্রাইকার, যাকে বলা হচ্ছে একদম বক্স স্ট্রাইকার, সেই ম্যাকলারেন গোল করেছে এবং পা থেকে ইতিমধ্যে 10টা গোল হয়ে গেছে। এবং এরা যদি ফর্মে থাকে তাহলে মোহনবাগানকে রোখা কিন্তু সত্যি নিয়ার টু ইম্পসিবল, সম্ভব নয়। এবং আমরা এই ফরওয়ার্ড লাইনের উপর ডিপেন্ড করে যদি নাম্বার দিই 10-এর মধ্যে, ইস্টবেঙ্গল 8-এর বেশি পাবে না, এটাই ম্যাক্সিমাম নাম্বার। এবং মোহনবাগানকে এক্ষেত্রে 10-এ 10 দেওয়াটাই হচ্ছে গিয়ে একেবারে সঠিক সিদ্ধান্ত। কারণ এরকম ফরওয়ার্ড লাইন কিন্তু ভারতের অন্য কোনো দলে নেই, রত্ন এক একটা। তো সেদিক দিয়ে দেখতে গেলে মোহনবাগান কিন্তু ধারে ভারে ইস্টবেঙ্গলের থেকে 1% হলে এগিয়েছে। বাট ইদানিং যা পারফরমেন্স, সেই পারফরমেন্স কিন্তু ইস্টবেঙ্গল এগিয়েছে। এবং আগামীকাল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটো দলের যে ডার্বি হচ্ছে, সেই ডার্বি আইএসএল ইতিহাসে আর কোনো দিন হয়নি। এবং যথেষ্ট তুল্যমূল্য একটা প্রতিদ্বন্দ্বিতা হবে, উত্তেজনা থাকবে মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকের মধ্যে। এবং মাঠে যারা যাবে যথেষ্ট উত্তেজনা বাড়াবে। এবং মাঠে আমরা দর্শক আসন গিয়ে কোথায় পৌঁছায় সেটা আমরা কালকে তাড়িয়ে উপভোগ করব। এবং মাঠে যারা যাবে না তারা অবশ্যই পর্দায় চোখ রাখবে, টিভির পর্দায় বা ফ্যান কোডের মোবাইলে চোখ রাখবে। এবং খেলাটা আশা করি মোহনবাগান ইস্টবেঙ্গলের সমস্ত সমর্থকরাই দেখবে এবং দেখে এমন একটা খেলা তারা কালকে চাক্ষুষ করবে যেটা আইএসএলে আজ পর্যন্ত কোনোদিন হয়নি। যে কোনো দলের জিতে যাওয়ার সম্ভাবনা প্রবল। আবার বলছি, যেহেতু এটা ডার্বি ম্যাচ, আগের থেকে বলাটা বোকামি যে কোন দল জিতবে। তবে আমি যেভাবে পার্সেন্টেজ করে প্রত্যেকটা পজিশনে দুটো দলের কন্ডিশনটা বুঝিয়ে দিলাম, তার উপর ডিপেন্ড করছে যে এরা যদি ঠিক এইভাবে খেলতে পারে, যেভাবে খেলছে সেভাবে খেললে হবে না, বর্তমানে যেভাবে খেলছে। বাট তাদের যেরকম অফিসিয়ালি যেভাবে টিমটা গঠন করছে, ঠিক অফিসিয়ালি সেইভাবেই যদি দুটো দল খেলতে পারে তাহলে মোহনবাগানের ক্ষেত্রে এগিয়ে থাকবে বা মোহনবাগান কিন্তু এই ডার্বি ম্যাচ জেতার সম্ভাবনা প্রবল। বাট এই মুহূর্তে দুটো দল যে পারফরমেন্স দেখাচ্ছে, তাদের ইস্টবেঙ্গল কিন্তু এই মোহনবাগান থেকে এগিয়ে আছে এবং এই ম্যাচটা কিন্তু জিতে গেলেও জিতে পারে। আমি আবার বলছি, অফিসিয়ালি মোহনবাগান এগিয়ে এবং বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে কিন্তু ইস্টবেঙ্গল এগিয়ে। এবং আমরা অপেক্ষা করব আগামীকাল পর্যন্ত এই ডার্বির রং কী হয় এবং ডার্বি সবুজ মেরুন হবে না লাল হলুদ হবে, সেটা কিন্তু আমরা আগামীকাল খোঁজ করব। এবং আমি যদি বিশেষ করে মোহনবাগানের কথা বলি, তাহলে মোহনবাগানে এই মুহূর্তে প্রথম একাদশ কী হতে পারে সেটা যদি একবার আমরা
আলোচনা করি, যদিও এটা বলা সম্ভব না, তা আমার যেটা মনে হচ্ছে গোলে বিশাল কায়েদ। দুই বিদেশি ডিফেন্ডার নিয়ে সম্বন্ধ লোবেরা শুরু করবে, কারণ এখানে আর রিস্ক বা ঝুঁকি নেওয়া সম্ভব নয়। যেন টম আলডেট এবং আলবার্টো রড্রিগেজ দি সেন্টার ব্যাক, দুটো সাইড ব্যাক সুআশিস বোসের অভিজ্ঞতা অবশ্যই লাগানোর চেষ্টা করবে। আর বাঁ দিকে হচ্ছে, আর ডান দিকে হচ্ছে টেক্সাম। মাঝ মাঠে আপুইয়ার সঙ্গে থাপা এবং সাহাল তিনজনই শুরু করতে পারে। দুই সাইড ব্যাক তো বললাম, এবং দুই উইঙ্গারে লেফট উইঙ্গারে যথারীতি এবার লোবেরা যেটা করছে, এখানে লিস্টন ক্লাসও, এবং সেকেন্ড হাফে হয়তো মনবীর সিং, এবং লেফট উইঙ্গারে রবসন রবিনহো। এবং আমার কী জানি মনে হচ্ছে কালকে রবসন রবিনহো হয়তো নাও খেলতে পারে, দিমিত্রি এবং জেমি ম্যাকলারেনকে দিয়ে হয়তো উদ্বোধন হতে পারে, এবং বিভিন্ন সময় পরিবর্তন করে ওখানে আমরা ম্যাকলারেন, আমরা জেসন কামিন্স এবং রবসন রবিনহোকে হয়তো দেখতে পারি। তো আগাম কিছুই বলা যায় না, প্রথম একাদশ বলতে গেলে আমাদের বোকামি মানে বোকার মতো বলতে হয়, বা লাস্টে সেটা ভুল প্রমাণিত হয়। সুতরাং সেই প্রেডিকশন আমি আগে থেকে করছি না, বাট কালকের যে ডার্বিটা হবে যথেষ্ট উপভোগ্য হবে, একটা দারুণ লড়াই দেখার জন্য আমরা সবাই অপেক্ষায় রইলাম। আর কয়েক ঘন্টার পরই হতে চলেছে